দেবরা আজকে এই মুভির স্টোরি নিয়ে আলোচনা করব। যারা এই মুভিটা দেখতে ইচ্ছুক তারা থিয়েটারে গিয়ে দেখে আসো, কারণ সিনেমা দেখার রিয়েল মজা থিয়েটারেই আসে। তো যাদের কাছে সময় নেই তাদেরকে আজকে এই মুভির পুরো স্টোরিটা আমরা শোনাবো আর দেখাবো, দেখতে থাকো। ওকে, সো দেবরা মুভির স্টোরি শুরু হয় মুম্বাই শহর থেকে, যেখানে দেখা হয় এক পুলিশ স্টেশনের মধ্যে এক মিনিস্টার আর অনেক কটা আইপিএস তাদেরকে জানায় যে এই শহরে দুটো বড় মাফিয়া জন্মেছে, যাদের নাম দেয়া আর এতি। দায়া আর এতি তারা দুজন ভাই। দায়া থাকে আরব কান্ট্রিতে, আর পুলিশ ফোর্স জানতে পেরেছে গোপন সূত্রে যে দায়া বাইরে থেকে প্রচুর পরিমাণে ইনলিগালভাবে হাতিয়ার এবং অনেক পরিমাণে ফান্ডিং পেয়েছে আরব কান্ট্রি থেকে, এবং সেগুলো সে ইন্ডিয়াতে আনছে এবং অবৈধ কাজকর্মের জন্য ইউজ করছে। তো সেই সমস্ত কিছু আটকানোর জন্যে, যেন সে বড় রকমের কোনো ক্রাইম না করতে পারে, তার জন্য আইপিএস অফিসারকে দায়ার এদিকে গ্রেপ্তার করার পারমিশন দেওয়া হয় এবং তাকে জানানো হয় যে সে আর্মস আর টাকা পয়সা কোন রাস্তা দিয়ে নিয়ে আসছে এবং সেগুলো কী কাজে ইউজ করছে, সে পুরো ডিটেলস পুলিশ ফোর্সের জানা লাগবে। তাই আইপিএস পুলিশ অফিসার লেগে যায় তার ডিটেলস বার করার জন্যে। এরপর দায়া আর এতির সঙ্গে কাজ করা একজন ছেলেকে আইপিএস অফিসারের টিম ধরে ফেলে এবং আইপিএস অফিসার তাকে জিজ্ঞাসা করে যে কিভাবে এই সমস্ত কিছু ইনলিগাল কাজ সে করে, এবং সে আইপিএস অফিসার জানায় যে দায়া আর এতির সঙ্গে সে কাজ করে এবং গুপ্তভাবে সে কাজ করে যাচ্ছে দায়া আর এতির জন্যে। তখন সে বলে যে আমরা যে সব মালপত্র নিয়ে আসি সেগুলো শিপিং এরিয়া থেকে নামার আগেই আমরা সমুদ্রতে সেই সমস্ত জিনিসপত্র নামিয়ে নিই, এবং যখন জাহাজ শিপিং ইয়ার্ডে পৌঁছায় সেখানে পুলিশ কোনো কিছুই ইনলিগাল পায় না, কারণ আমরা শিপিং ইয়ার্ডে পৌঁছানোর আগেই শিপে যে সমস্ত রকমের ইনলিগাল মালপত্র থাকে তা সমুদ্রতে নামিয়ে নিই। সমুদ্রতে নামিয়ে রত্নাগিরি নামের এক গ্রাম আছে, সেই রত্নাগিরি নামের গ্রামের লোকজন আসে এবং আমাদের সেই ইনলিগাল জিনিসপত্র সমুদ্র থেকে বার করে এনে দিতে সাহায্য করে। এরপরে সে আইপিএস অফিসার রত্নাগিরিতে চলে যায়। রত্নাগিরি যাওয়ার পরে সে গ্রামে ইনভেস্টিগেশন করে এবং সবারই কাছ থেকে তথ্য কালেক্ট করার পরে জানতে পারে যে এই গ্রামে সমস্ত রকমের ইনলিগাল কাজ যে করায় সে হচ্ছে এখানকার ডিএসপি তুলসী। সে তারপর চলে যায় ডিএসপির কাছে এবং ডিএসপিকে সে সমস্ত কিছু জিনিস জিজ্ঞাসা করে যে এত কিছু ইনলিগাল জিনিসপত্র এখানে কিভাবে হচ্ছে। তখন ডিএসপি জানায় যে এই সমস্ত কিছু গ্রামের লোকজন করে, আর এই সমস্ত কিছু গ্রামের লোকজনকে যে যে করায় সে হচ্ছে ভৈরবা। এরপর আইপিএস অফিসার সোজা চলে যায় ভৈরবার কাছে এবং ভৈরবাকে বলে যে সে একজন স্মাগলার এবং সমুদ্রের শিপের মধ্যে দিয়ে সে তার ইনলিগাল মালপত্র ইন্ডিয়াতে আনবে, তাকে এই কাজ করে দিতে হবে। ভৈরবা এই কথা শোনার পর এসপিকে ডিরেক্ট বারণ করে দেয় যে সে এ কাজ করতে পারবে না। যখন এসপি এই সব কথাবার্তা শোনার পরে ভৈরবাকে চেঁচিয়ে বলে যে না, তোমাকে এ কাজ আমার করে দিতেই হবে, তাকে ফোর্স করে। তখন ভৈরবা রেগে যায় এবং তাদের সবাইকে মারতে শুরু করে এবং তাদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। আইপিএস অফিসার তার টিম নিয়ে মার খাওয়ার পরে যখন গ্রাম ছেড়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল, তখন যাওয়ার সময় একজন বুড়ো মানুষকে দেখতে পায় এবং সে বুড়োর কাছে যায় এবং যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে যে এই ভৈরবা এই ইনলিগাল কাজকর্ম ছেড়ে দিয়েছে কেন, আর এসব ছেড়ে দেওয়ার কারণটাই বা কী, আর এত ভালো সাজার কারণটা কী। তখন সে বুড়ো ব্যক্তি বলে যে এই সমস্ত কিছু জানতে গেলে আমাদের পাস্টকে জানতে হবে, এই রত্নাগিরির পাস্টকে জানতে হবে, এর পাস্টে কী ঘটেছে। এই বলার পরে সেই বুড়ো ব্যক্তিটা রত্নাগিরির পাস্টের ঘটনা বলতে শুরু করে। সে বলে আজ থেকে বহু বছর আগে এই জায়গাটা রাজ্য হওয়া করতো এবং এই রাজ্যে বীর পুরুষদের বসবাস ছিল, যারা বাইরেকার বহুত আক্রমণ থেকে এই রাজ্যকে বাঁচিয়েছে, এই রাজ্যকে অটুট রেখেছে, কখনো ভাঙতে দেয়নি, কারণ এই রাজ্যে বীর পুরুষের সংখ্যা অনেক বেশি ছিল। এইরকমভাবে চলতে চলতে যখন ইংরেজ এই রাজ্যে আক্রমণ করে, এই রাজ্যে আক্রমণ করার কারণে এই রাজ্যের নিট ভেঙে যায় এবং এই রাজ্যও টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু ইংরেজকে তারা হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পরে যখন রাজ্য থাকে না, রাজ্য ভেঙে যায়, তখন সেই বীর পুরুষরা এই গ্রামে তাদের ফ্যামিলি নিয়ে ছোট ছোট গ্রাম বসায়, যেখানে 4খানা গ্রাম তৈরি হয়, আর 4খানা গ্রামেই অনেক বীরপুরুষ থাকে। কিন্তু এই 4খানা গ্রামকে একটা গ্রামের একজন বীরপুরুষ লিড করে, এই 4টে গ্রামকে একজন নেতা। আর এই 4টা গ্রামের জীবিকা নির্বাহন করত এই সমুদ্র, যেখান থেকে তারা মাছ ধরতো এবং বিক্রি করত, আর এভাবে তাদের জীবনযাপন চলতো। কিন্তু এইভাবে তাদের গ্রাম 4টে আরও দারিদ্রতার মুখে ক্রমশ ঢেলে পড়ে। এরপরই দুজন এই গ্রামে আসে, যাদের নাম হচ্ছে মুরগা আর ডিএসপি। এরা বেসিক্যালি স্মাগলিং করে এবং অবৈধ কাজকর্মের সঙ্গে এরা যুক্ত থাকে। তো এরা আসে এবং গ্রামের লোককে অফার করে যে আমাদের শিপে কিছু মালপত্র আসবে, যেগুলো সি পোর্টে পৌঁছানোর আগেই
সমুদ্র থেকে নামিয়ে এনে দিতে হবে। এর পরিবর্তে অনেক পরিমাণে পয়সা গ্রামের লোককে দেওয়া হবে। এই কথা শোনার পরে গ্রামের লোক রাজি হয়ে যায় এবং মুর্গা আর ডিএসপি যে সমস্ত মাল শিপে করে আনতো সেগুলো শিপ অটে পৌঁছানোর আগেই তারা সমুদ্র থেকে নামিয়ে নিয়ে চলে আসতো সমুদ্রের ধারে। এরপর সে বুড়ো ব্যক্তিটি দেবরার ব্যাপারে জানায় যে আমার গ্রামের যে লিডার ছিল সে ছিল দেবরা, আর ৩টে গ্রামের যারা লিডার ছিল তাদের নাম ছিল ভেড়া, কুঞ্জারা, আয়াপ্পা। এই ৪টে গ্রাম এই স্মাগলিংয়ের কাজ করে খুব সুন্দর দিন যাপন কাটাচ্ছিল। ভেড়াবার ফ্যামিলিতে ছিল তার মা, তার স্ত্রী, তার একটা ছেলে আর তার স্ত্রী প্রেগনেন্টও ছিল, পরে গিয়ে তার একটা মেয়েও হয়। তাদের ৪টে গ্রাম খুব খুশহাল ছিল এই কাজ করার পরে। ভেড়াবা দেবরাকে দেখে প্রচুর পরিমাণে জ্বলতো। জ্বলার কারণ হচ্ছে তাদের গ্রামে প্রত্যেক বছর একটা অস্ত্র পূজা হতো, যেখানে বল শক্তিবল মানুষরা অংশগ্রহণ করত এবং যে লাস্ট পর্যন্ত টিকে থাকতো সেই প্রতিযোগিতাতে তাকে তাদের পূর্বপুরুষদের হাতিয়ারগুলো দেওয়া হতো। আর এই প্রতিযোগিতায় বারবার দেবরা জিততো অনেক বছর থেকে, আর তার কাছে অনেক অস্ত্রশস্ত্রও সেই বিজেতাতে জিতে পেয়েছিল সে। এই সমস্ত কিছুতে দেবরাকে দেখে প্রচুর পরিমাণে ভেড়াবা জ্বলতো আর তাকে দেখে নফরত করত। কিন্তু সামনে সে জানাতো যে সে তার বন্ধু এবং ভাই হয় এবং আরও অনেক কিছু, কিন্তু সে তাকে মোটেও পছন্দ করতো না দেবরাকে। দেবরার গ্রামের ১৫ বছরের একটা ছেলে শহরে গিয়ে পড়াশোনা করতো। সে প্রত্যেক দিন বাসে করে যাতায়াত করতো। একদিন বাসে করে আসার সময় পুরো বাসটাকেই অন্য একটা উগ্রপন্থীর দল সে বম মেরে উড়িয়ে দেয় এবং তাতে যে সমস্ত লোক বেঁচে থাকে তাদেরকেও গুলি মেরে ফেলে এবং তাদের কাছে যা থাকে সে সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। এই সমস্ত কিছু যখন দেবরা জানতে পারে, এই ঘটনা শুনে দেবরা প্রচুর পরিমাণে দুঃখ হয় এবং কষ্টও পায়। কষ্ট পাওয়ার পরে সে ভাবে যে এই কার্যকলাপ কে করেছে। ঠিক তখনই তাদের সঙ্গে দেখা করতে চলে আসে মুরগা আর ডিএসপি। মুরগা এসে জানায় যে কালকের দিনে শিপিংয়ে মাল আসবে, সে মাল নামিয়ে আনতে হবে। এ কথা শোনার পরে দেবরা বলে যে কালকে সে যেতে পারবে না, কারণ তার গ্রামে একজন মারা গেছে। তখন ভৈরবা আর কুঞ্জারা বলে যে যদি দেবরা না যেতে পারে তাহলে আমরা যাব, আমরা গিয়ে এ কাজ করে দেবো। তখন ৪র্থ নম্বর গ্রামের হেড জানায়, আয়াপ্পা যার নাম, সে বলে যে দেবরা থাকলে আমরা সমস্ত কাজ আসানিতেই করে নিতে পারি আর সে কারো কোনো কিছু হতে দেয় না। এ কথা শোনার পরে দেবরা রাজি হয়ে যায় এবং তারা রাত্রিবেলায় সমুদ্রেতে চলে যায় সেই শিপ থেকে মাল নামানোর জন্যে। তারা যখন শিপের ওপরে ওঠে মাল নামানোর জন্যে, তখন দেখে যে সেখানে শিপিং ওয়ার্ডের অনেক অফিসার সেখানে অলরেডি উপস্থিত ছিল এবং তারা চেকিং চালিয়ে যাচ্ছিল। তখনই যখন গ্রামের লোকজন শিপের ওপর ওঠে তাদের কন্টেনার নামানোর জন্যে এবং শিপিং অফিসাররা তাদের সবাইকে ধরে ফেলে, তখন এক শিপিং অফিসার থাকে যে দেবরার ফ্যামিলির ব্যাপারে জানে এবং তার গ্রামের ব্যাপারে জানে। আর সে এটাও জানে যে তাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল, ইংরেজদেরকে ভাগানোর জন্য যুদ্ধ করেছিল, আর তাদের ছেলেমেয়েরা আজ ডাকাতি করছে, স্মাগলিংয়ের কাজ করছে। এই সমস্ত কিছু কথা দেবরাকে সেই অফিসার জানায় যে তোমরা এই সমস্ত জিনিসের সঙ্গে বিলং করো আর আজকে তোমরা এই ধরনের কাজকর্ম করছো। এই সমস্ত কিছু কথা শোনায় এবং তাদের গ্রামের সমস্ত লোককে জানায় যে তোমরা যে ইনলিগাল কাজ করছো আদৌ কি জানো তোমরা এতে কী রয়েছে। তখন তারা শিপিং অর্ডার খুলে দেখায় যে এর মধ্যে স্মাগলিংয়ের জন্য রয়েছে অনেক রকমের হাতিয়ার, বোম, টাকা পয়সা, আরও অনেক কিছু। তোমরা এই সমস্ত কিছু দিয়ে তোমাদের দেশের ধ্বংস ডেকে আনছো। এই কথা শোনার পরে দেবরা জানায় যে সে এই কাজের ব্যবসায় কোনো কিছু জানতো না আর আজকের পর থেকে সে এই সমস্ত কিছু কাজ করবে না আর তার গ্রামের কাউকে কোনো কিছু করতে দেবে না। এই বলে সে সেখান থেকে চলে আসে তার গ্রামের লোকজনকে থামিয়ে নিয়ে। এরপর মুরগা আর ডিএসপি আসে তাদের শিপিংয়ের মাল নিতে। তখন দেবরা তাদের সামনে সেই সমস্ত শিপিংয়ের মালপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আর তাদেরকে জানায় যে আজকের পর থেকে তারা কোনো রকমের ইনলিগাল কাজ করবে না আর তাদেরকে সেখান থেকে চলে যেতে। আর দেবরা জানায় যে এই ৪ গ্রামের মধ্যে কেউ আর কোনো রকমের কোনো স্মাগলিংয়ের নোংরা কাজকর্ম করবে না আর শিপিংয়ের কাজকর্ম করবে না। তারা আগে যেভাবে মাছ ধরে সংসার চালাতো ঠিক সেইভাবেই তাদের গ্রাম চলবে। এ কথা জানানোর পরে আয়াপ্পা তার কথা সমর্থন দেয়, কিন্তু ভৈরবা আর কুঞ্জারা তার কথা সমর্থন দেয় না। তারা চুপিচাপি সেই কাজ করতেই থাকে। কিন্তু যখনই এই কাজের বিষয়ে ধরা পড়ে দেবরা তাদেরকে মারে এবং তাদের পিঠে এক্সের চিহ্ন এঁকে দেয়। দেবরাকে মারার চেষ্টা করে বাকি ২ গ্রাম, কিন্তু দেবরাকে হারাতে পারে না। দেবরা তাদের প্রচুর পরিমাণে মারে এবং তাদের পিঠে এক্সের চিহ্ন এঁকে দেয় যেন বাকি সবাই দেখতে পায় যে এরা এই নোংরা কাজ করতে গিয়ে দেবরার হাতে ধরা পড়েছে এবং মারও খেয়েছে এই বিষয়ে। এই সমস্ত কিছু দেখে ভেড়াবা ভিতরে ভিতর প্রচুর পরিমাণে জ্বলতে থাকে এবং দেবরাকে মারার প্ল্যানিং বানাতে থাকে। ভেড়াবা কুঞ্জারার সঙ্গে মিলে যায় এবং মিলে গিয়ে দেবরাকে মারার প্ল্যান করে। গ্রামে আয়াপ্পার মেয়ের বিয়ের অনুষ্ঠানে
সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয় যেখানে দেবরাও থাকে। ভৈরবা প্ল্যানিং করে দেবরাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে দেয় এবং খাইয়ে দেওয়ার পরে তার কানে কথা ওঠায় যে সমুদ্রের শিপিং অট থেকে মাল নামানোর জন্যে কিছু লোকজন মাল নামানোর জন্যে সমুদ্রের ধারে গেছে। এই কথা শুনে দেবরা প্রচুর রেগে যায় এবং একাই সমুদ্রের ধারে চলে যায়। সেখানে ভৈরবার অনেক লোক আর কুঞ্জারার অনেক লোক যারা বড়, বড় অস্ত্র-শস্ত্র নিয়ে দেবরার জন্য অপেক্ষা করে, কারণ দেবরাকে তারা মারার প্ল্যানিং করেছে। দেবরা যখন সমুদ্রের ধারে পৌঁছায় তারা সবাই মিলে দেবরার ওপর হামলা করে দেয় এবং দেবরা একের পর এক খুবই স্টাইল নিয়ে তাদের সবাইকে মেরে খতম করে ফেলে। দিনের বেলায় গ্রামের সমস্ত লোকের সমুদ্রের ধারে এসে হাজির হয় যেখানে দেবরা রাত্রেবেলায় সবাইকে মেরে ফেলেছে এবং সেখানে কিছু কথাবার্তা তাদের মধ্যে চলতে থাকে। তারা দেখে দেবরা সেখানে একটা মেসেজ লিখেছে যে সে আর এই গ্রামে থাকবে না, সে গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু এই 4টে গ্রামের নিগরানি সে বাইরে থেকে করবে। আর কেউ যদি ভুল করেও শিপিং অটের কাজ আবার করতে যায় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত আর তাদের পিঠেও এই এক্স চিহ্নের দাগ থাকবে। তারপরেও শিপিং অটে এক্স স্মাগলিংয়ের কাজে অনেক ব্যক্তি যায় কিন্তু তাদেরকে দেবরা মেরে ফেলে। এইরকম বারবার চলতে থাকায় 4টে গ্রামই প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় এবং তারা শিপিং অটে স্মাগলিংয়ের কাজ ছেড়ে দেয় এবং আগের মতো তারা মাছ ধরে তাদের জীবনযাপন পুনরায় চালাতে থাকে। এরপর গল্প কিছু বছর আগিয়ে দেখানো হয় যেখানে দেখানো হয় দেবরার ছেলে বড় হয়ে গেছে আর সেম টু সেম দেবরার মতোই দেখতে, কিন্তু দেবরার মতো সাহসী নয়। সে কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝটে থাকে না আর কোনো রকম মারামারিতেই থাকে না। দেবরাজ যে সমস্ত লোকজনকে মেরেছিল তাদের ছেলেদেরকে নিয়ে ভৈরবা একটা টিম তৈরি করেছে আর তাদেরকে বেসিক্যালি কিলিং মেশিন তৈরি করেছে, তাদের মারামারি শিখিয়েছে, তাদের ব্রেনে প্রচুর পরিমাণে নফরত ঢুকিয়েছে আর তাদেরকে রেডি করে রেখেছে যেদিনই তারা পাবে দেবরাকে সেই দিনই মেরে ফেলবে। সেই কারণে সে একটা টিম তৈরি করেছে। সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু চলতে চলতে একদিন ভেড়ার গ্রামের কিছু ছেলে দেবরার মেয়েকে জ্বালাতন করে। এই কথা জানার পরে দেবরার ছেলে প্রচুর পরিমাণে রেগে যায় এবং তাদের প্রচুর পরিমাণে মারে এবং মারার পরে সে বাড়ি চলে আসে। কিন্তু ভৈরবা তাদেরই দলের একজনকে নিজে মেরে ফেলে এবং রটিয়ে দেয় যে দেবরাজ ছেলে মেরেছে। এ কথা জানার পরে দেবরাজ ছেলে ভৈরবার গ্রামে ভৈরবার কাছে যায় এবং তাকে বলে তার কাছে ক্ষমা চায় এবং ভৈরবা তাকে বলে যে সে তখনই ক্ষমা করবে যখন সে ভৈরবার জন্য কাজ করবে। এরপর সে রাজি হয়ে যায় এবং ভৈরবা তাকে বলে সমুদ্রতে যেতে হবে এবং সমুদ্র শিপে যে ইনলিগ্যাল মালপত্র আসে সেই সমস্ত কিছু মালের কাজ তাকে করতে হবে, কারণ তাদের গ্রামের অবস্থা খুবই খুবই খারাপ পরিস্থিতিতে চলছে। কথা শোনার পরে ভৈরবা ছেলে রাজি হয়ে যায় এবং আরও কিছু ছেলেপেলেকে নিয়ে সে সমুদ্রতে চলে যায় শিপিং অট থেকে ইনলিগ্যাল মালপত্র নামানোর জন্যে। তারা যখন যায় দেখে যে একজন আননোন একটা পার্সন সবাইকে একের পর এক মারতেই আছে এবং তাদের পিছে এক্সের চিহ্ন পড়তেই আছে। এই সমস্ত কিছু দেখতে দেখতে সমস্ত ছেলেদেরকে সে মেরে ফেলে একের পর এক একের পর এক। তারা মনে করে যে এই সমস্ত মানুষদেরকে মেরেছে দেবরা, কিন্তু আসলে সত্যি বলতে দেবরা মারেনি, দেবরার ছেলেই সবাইকে মেরে নৌকাতে করে সমুদ্রের ধারে নিয়ে এসছে। এরপর সে বুড়ো ব্যক্তিটা এসপিকে বলে যে দেবরা সেই দিনই মারা গেছিলো যেদিন 2 গ্রামের লোকজন একসঙ্গে দেবরাকে মারতে গেছিলো, সেদিনই দেবরা মারা গেছিলো। তারপর থেকে দেবরাকে বাঁচিয়ে রাখার জন্যে দেবরার ছেলেই একের পর এক সবাইকে মারতে থাকে আর তার বাবার নাম দেয় যে তার বাবাই সবাইকে মারে যে এই ইনলিগাল কাজ করতে চায়। আসলে সমস্ত কিছু তার ছেলে হ্যান্ডেল করছিল। সত্যি বলতে দেবরা সেই দিনই মারা গেছিলো যেদিন 2 দলের লোক একসঙ্গে গিয়ে দেবরার ওপরে আক্রমণ করেছিল, কিন্তু দেবরাই 2 গ্রামের লোকজনকে একাই মেরে ফেলেছিল। তাহলে দেবরাকে কে মেরেছিল? এরপর দেখানো হয় যে দেবরাকে তার নিজের ছেলেই মেরেছিল চাকু মেরে। এবার প্রশ্ন আসে যে দেবরাকে দেবরার ছেলে কেন মারলো? স্টোরি লাইনটাকে অনেকখানি বাহুবলীর মতো সাজানো হয়েছে যে মানুষের মধ্যে একটা সাসপেন্স থাকবে যে এত সুন্দর সব কিছু চলার সত্ত্বেও সব কিছু ঠিকঠাক থাকার পরেও দেবরার ছেলে দেবরাকে কেন মারলো, আর এর পার্ট 2 এ রিভিল হবে কেন মারলো। তো তোমরা পার্ট 2 এর অপেক্ষা করো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তো। আর যদি মুভিটা ভালো লাগে তাহলে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখো। আর যদি এটা শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।